Dear students, I hope you all are well. You know, this is Farhana Ilyas. I'm going to take a session on second paper, English second paper, on voice changing. I have already discussed with you about voice changing. Now today, আজকে আমি তোমাদের সাথে voice changing এর this is the concluding class, second class of voice changing, and this is the concluding class with you about voice changing. আমি আজকে তারপরেও voice changing এর আগের ক্লাসের একটু সিনপসিস দিয়ে নিচ্ছি। আগের ক্লাসে আমি যে রুলসগুলো দেখিয়েছি সম্পূর্ণ দেখাবো না, কিছু সিনপসিস বলে দিব যেগুলো আজকের দিনেও কাজে লাগবে, আজও এই সেশনে কাজে লাগবে। সেটা হলো ভয়েস চেঞ্জিং ইন ডেফিনিশন টাইপস। You must know about the definition and types of voice changing. ভয়েস চেঞ্জিং এর আগে লাস্ট ক্লাসে আমি যা দেখিয়েছিলাম যে টেন্সের ভয়েস চেঞ্জিং দেখিয়েছি, মডাল অক্সিলারিজে দেখিয়েছি, টেন্সের সেন্টেন্সে দেখিয়েছি। তাহলে বাকি থাকে আজকে দুইটা টপিক, প্রেজেন্ট পার্টিসিপল, ডাবল অবজেক্টের ভয়েস চেঞ্জিং। এছাড়া অন্যান্য আরো কিছু রুলস আছে, সেগুলো নিয়ে আমি আজকে আলোকপাত করব। আচ্ছা, voice is the form of the verb which indicates whether the subject does the work or something has been done to it. আচ্ছা, types of voice, two types, active voice, passive voice. Active voice যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে সে সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়, এবং প্যাসিভ ভয়েস হলো যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজটি না করে অবজেক্টের কাছে তার উপরে এসে পড়ে তখন সে সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। আচ্ছা, স্ট্রাকচার কি? অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হলো অবজেক্ট be verb, verb past participle by subject. Okay, dear students. তারপরে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার একটা সামগ্রিক একটা নিয়ম বলে দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভে অবজেক্ট হয়ে যায়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভের সাবজেক্টে রূপান্তর হয়, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এবং সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব হয়। এখন আসো আজকের মূল সেশনে। আজ আমি প্রেজেন্ট পার্টিসিপল এর নিয়ম, কিছু ভয়েস চেঞ্জিং এর নিয়ম দেখিয়ে দেব। তার পূর্বে আমি বলে নিচ্ছি প্রেজেন্ট পার্টিসিপলটা কি। প্রেজেন্ট পার্টিসিপল হলো, এতটুকু জেনে রাখো যে ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আইএনজি ফর্মেট হলো প্রেজেন্ট পার্টিসিপল। ওকে ডিয়ার স্টুডেন্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হলো অবজেক্টের সাবজেক্ট, টেন্স অফ পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটি, তারপরে বাই আর সাবজেক্টের অবজেক্ট। যেমন ফর এক্সাম্পল বলা যেতে পারে অ্যাক্টিভ ভয়েস যদি হয় আই স হিম প্লেইং ক্রিকেট, আমি তাকে ক্রিকেট খেলতে দেখলাম, তাহলে এটার প্যাসিভ কি হবে? এখানে দেখো আই স হিম প্লেইং ক্রিকেট, এখানে তোমার অবজেক্ট কোনটা? হিম, হিমটা সাবজেক্ট হয়ে হি হয়ে গেল, ওয়াজ যেহেতু পাস্ট ইনডিফিনিট, ওয়াজ, স পাস্ট পার্টিসিপল সিন, তারপর বাকি অংশটুকু প্লেইং ক্রিকেট, এবং বাই নিয়ম অনুযায়ী বাই, তারপরে হলো আই মি। I took him for a friend, এটা হবে হি, হিমটা হবে হি was taken for a friend by me. Okay
ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সের কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করা যায় সেটা তোমরা দেখে নিলে। এরপর আসো আমাদের ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জিং। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, ডাবল অবজেক্ট মানে হলো তোমার সেন্টেন্সে দুটা অবজেক্ট থাকবে। দেখো নিয়মটা, স্ট্রাকচারটা দেখো। দুইটা অবজেক্টের যে কোনো একটিকে সাবজেক্ট করতে হয়। পার্সোনাল অবজেক্টকে সাবজেক্ট এ রূপান্তর করলে ভালো হয়। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, প্রদত্ত বাক্যে অবজেক্টটি বসে, বাই বসে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে অবজেক্ট রূপে হয়ে যায়। তাহলে আমি যদি ফর এক্সাম্পল দুইটা এক্সাম্পল, I have two examples. প্রথম এক্সাম্পলটা হলো in our first example we can see I gave him a flower. I gave him a flower. এখানে দেখো অবজেক্ট কয়টা আছে? হিম আছে, এ ফ্লাওয়ার আছে। হিমটা কি? হিমটা হলো একটা ব্যক্তি, এ ফ্লাওয়ার হলো একটা কি বলা হচ্ছে যে ফুল। তাহলে এখানে আমি কাকে সাবজেক্ট করব? হিম। হিমটাকে তাহলে আমি সাবজেক্ট করে প্রথমে নিয়ে গেলাম হি ওয়াজ গিভেন। অ্যাজ ইউজুয়াল প্যাসিভ ভয়েসের নিয়মে চলে যাবা। এ ফ্লাওয়ার অবজেক্টটুকু বুঝবে, তারপরে বাই নিয়ম অনুযায়ী বাই হবে, এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে অবজেক্ট রূপে হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি? আই এর অবজেক্ট রূপ হলো মি। নেক্সট এক্সাম্পলে দেখা যাচ্ছে হি টিচেস আস ম্যাথ। এখানে দুটা অবজেক্ট আস এবং ম্যাথ। আস হলো আমাদেরকে, ম্যাথ হলো অঙ্ক। সুতরাং এখানে অবজেক্ট করলে ব্যক্তিবাচক যে অবজেক্টটি আছে সেটি সাবজেক্ট হবে। তাহলে এখানে ব্যক্তিবাচক অবজেক্ট হলো আস, আসের সাবজেক্ট ফর্ম উই। অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী তোমার অক্সিলারি ভার্ব বসলো, আর টিচার পাস্ট পার্টিসিপল টট ইংলিশ, বাই হলো হিটা হয়ে গেল হিম, অবজেক্ট হয়ে গেল। ওকে ডিয়ার স্টুডেন্টস, ক্লিয়ার? তারপরে আমরা যাব অন্যান্য রুলসগুলোতে। আরো 7-8টা রুলস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তোমাদের পরীক্ষায় আসে মূলত। আলাদা ক্লাসিফাইড করি নাই, এই রুলসগুলো দেখে নিলেই হবে। রুল নাম্বার 9-এ আসছে কমপ্লেক্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম। ডিয়ার স্টুডেন্টস, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি যে দুইটা ক্লজ থাকে। এতটুকু মনে রাখো, দুইটা ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সুতরাং দুইটা ক্লজকেই এই যে উভয় ক্লজ এর ভয়েস পরিবর্তন হয়। মনে রেখো, রিমেম্বার দিস থিং, you have to change both clauses. তাহলে এখানে আমরা দেখছি, এক্সাম্পলে দেখছি I know that he did the work. I know that he did the work. তাহলে I know একটা ক্লজ, that he did the work এটা আরেকটা ক্লজ। তাহলে I know ভয়েস চেঞ্জ করো, as usual it is known to me, আইটা হয়ে গেল মি। নো এর সাথে বাই হয় না, known এর সাথে টু হয়, মনে রাখবা। তারপরে দ্যাট, as usual এখানে যা আছে he did the work, তাহলে এটা প্যাসিভ ভয়েসে করলে কি হবে? the work was done by him. He told me that he had done the work. He told me, তারপরে আরেকটা ক্লজ, that he had done the work. তাহলে he told me হবে I told, যেহেতু past indefinite, simple past এ was auxiliary verb, told এর past participle told, I was told that.
the work had been done by him. এখানে টেন্সের নিয়ম আমরা যখন পড়েছিলাম ভয়েস চেঞ্জিং, সেই নিয়মটা এখানে চলে আসলো। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন একটু ব্যাপার তোমাকে মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে যদি পিপল সে দিয়ে শুরু হয় তবে তোমাকে ইট ইজ সেড দিয়ে প্যাসিভ ভয়েস করতে হবে। এটা মনে রাখবে, এরকম টাইপের ভয়েস চেঞ্জিং তোমার পরীক্ষায় আসে। যেমন এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। পিপল সে একটা ক্লজ দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট। তাহলে পিপল সে দিয়ে শুরু হলে কি বলেছি, ইট ইজ সেড বলতে হবে। তাহলে পিপল সে এর বদলে বসে গেল ইট ইজ সেড, দ্যাট বসলো, তারপরে দি লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট। ওকে ডিয়ার স্টুডেন্ট, রুল নাম্বার 10, ট্রানজিটিভ ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। সাধারণত ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, মনে রাখবা। তবে ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন যুক্ত হয়ে যদি গ্রুপ ভার্ব গঠন করে এবং তা ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তবে কি হবে, তবে স্ট্রাকচারটা দেখে দিই। অবজেক্টিভ সাবজেক্ট, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রদত্ত প্রিপোজিশন, বাই সাবজেক্টের অবজেক্ট। ফর এক্সাম্পল, if we go through the examples then we can see the truck ran over the boy, তাহলে কি হবে, the boy was run over by the truck. They looked at the poor man, তাহলে এখানে অবজেক্ট আছে the poor man was looked at by them. Okay dear students, rule number 11, রিফ্লেক্সিভ অবজেক্ট। তা রিফ্লেক্সিভ অবজেক্ট সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো হয় মাইসেলফ, আওরসেলফ, ইয়োরসেলফ, ইয়োরসেলফ, দেমসেলফ, হিমসেলফ, হারসেলফ, এগুলো হলো রিফ্লেক্সিভ অবজেক্ট। তাহলে এটার এই অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ রূপান্তর করার স্ট্রাকচারটা হলো, নিয়মটা হলো যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে অপরিবর্তিত অবস্থায় প্যাসিভের সাবজেক্ট হিসেবে হবে, টেন্স অফ পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বাই তারপরে রিফ্লেক্সিভ অবজেক্ট বুঝবে। এক্সাম্পল যদি দেখি আমরা দেখব হি হ্যাংড হিমসেলফ। এই ক্ষেত্রে দেখো এই এরকম রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত তোমার ভয়েস আসে, তোমার পরীক্ষায় এরকম ভয়েস থাকার পসিবিলিটি অনেক বেশি। এগুলো বেশ ইম্পর্টেন্ট, তাই এটা খুব ভালোভাবে খেয়াল করো। হি হ্যাংড হিমসেলফ, সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অপরিবর্তিত অবস্থায় প্যাসিভে চলে আসবে নিয়ম অনুযায়ী। তাহলে হি, এখানে অ্যাক্টিভের সাবজেক্ট আছে হি, প্যাসিভেও সাবজেক্ট দিয়ে দাও, প্যাসিভেও সাবজেক্ট হয়ে গেল হি, তারপরে ওয়াজ নিয়ম অনুযায়ী টেন্স অফ পার্সন অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব, হি এর সাথে ইজ ওয়াজ হয়, সুতরাং হ্যাংড আছে, সিম্পল পাস্টে আছে, তাহলে ওয়াজ হবে, হ্যাং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাংড হবে, আর নিয়ম অনুযায়ী একটা বাই হলো, আর হিমসেলফ রিফ্লেক্সিভ অবজেক্ট। দেখো নিউ স্ট্রাকচারে সবার শেষে বলা আছে বাই এর সাথে রিফ্লেক্সিভ অবজেক্ট হবে। এখানে আরেকটা এক্সাম্পল, ইউ কিল্ড ইয়োরসেলফ, তাহলে এখানে কি হবে, ইউটা সাবজেক্টই সাবজেক্ট হয়ে যাবে, ইউর সাথে ওয়্যার হবে, কিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ড হলো, একটা নিয়ম অনুযায়ী বাই, ইয়োরসেলফ নিয়ম অনুযায়ী ইয়োরসেলফ হয়ে গেল। ওকে, তারপরে রুল 12 আছে ফ্যাসিটিটিভ অবজেক্ট। ফ্যাসিটিটিভ অবজেক্টের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার নিয়মটা আমরা দেখে নিচ্ছি স্ট্রাকচার এখানে। তার আগে আমি বলে নিচ্ছি ফ্যাসিটিভ অবজেক্ট কি বা কমপ্লিমেন্টারি অবজেক্ট, সিলেক্ট, ইলেক্ট। কমপ্লিমেন্টারি অবজেক্ট মানে সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম ইত্যাদি ট্রানজিটিভ ভার্ব থাকা সত্ত্বেও
সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না, তখন সেক্ষেত্রে কি করতে হয়, পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত অবজেক্ট তোমাকে নিয়ে আসতে হবে। এইরূপ অতিরিক্ত অবজেক্টকে ফ্যাসিটিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট বলা হয়। যেমন এক্সাম্পল, আমি আগে এক্সাম্পলটা বলছি তারপরে স্ট্রাকচার বলছি, কারণ ফ্যাসিটিভ অবজেক্টটা তোমাকে বুঝতে হবে। দে মেড মি, তাহলে দে মেড মি, এখানে দেখো তাহলে আমাকে কি বললো, দে মেড মি, তাহলে আরেকটা অবজেক্ট না আসলে অর্থটা সম্পূর্ণ হচ্ছে না। ক্যাপ্টেন, সেম ভাবে উই কল হিম, আমরা তাকে বলে থাকি, আমরা তাকে ডাকি, কি নামে ডাকি, তাহলে অবজেক্ট একটা আনতে হবে, লায়ার। ঠিক আছে, ওকে, তাহলে স্ট্রাকচার যাই। নামবাচক অবজেক্টের মানে মি, আস, ইউ, দেম, হিম, হার যদি থাকে, অবজেক্টটি সাবজেক্ট হয়, টেন্স অফ পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তারপরে প্যাসিটিভ অবজেক্টটি বসে যাবে, তারপরে বাই হবে, সাবজেক্টের অবজেক্ট হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখানে প্রথম এক্সাম্পলে দে মেড মি ক্যাপ্টেন, এখানে ফ্যাসিটিভ অবজেক্ট কোনটা বলো তো ডিয়ার স্টুডেন্টস? ফ্যাসিটিভ অবজেক্ট হলো এখানে ক্যাপ্টেন। উই কল হিম লায়ার, ফ্যাসিটিভ অবজেক্ট হলো লায়ার। তাহলে আমি প্রথমটা যদি প্যাসিভ ভয়েস করি তাহলে হবে মিটা আই হয়ে গেল, আই ওয়াজ মেড ক্যাপ্টেন। স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখো, ঠিক আছে, ক্যাপ্টেন, তারপরে বাই, দেটা দেম হয়ে গেল। We call him liar, হিমটা হি হলো, is called liar, rules এর by, উইটা হয়ে গেল us, object form. Okay dear students, এখন দেখো রুল নাম্বার 3, কগনেট অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম। এখন কগনেট অবজেক্টটা কি বলে দিচ্ছি, স্ট্রাকচারটা পরে বললে হবে। কিছু ট্রানজিটিভ ভার্ব তাদের সমর্থক অবজেক্ট নিয়ে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এ ধরনের অবজেক্টকে কগনেট অবজেক্ট বলে। স্ট্রাকচারটা হবে অবজেক্টটি সাবজেক্ট, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই, সাবজেক্টের অবজেক্ট। তাহলে আমরা দেখি, হি কট এ ফিশ, সে একটি মাছ ধরলো। এ ফিশ অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে গেল, ওয়াজ কট বাই হিম। ইউ ran a race, এখানে a race সাবজেক্ট, was run by you. ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট স্লাইডে আমরা দেখব রুল নাম্বার 14, ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম আছে রুল 14 এ। স্ট্রাকচারটা দেখে নিই। প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট মূল ভার্ব ইনফিনিটিভের পরের অবজেক্ট যদি থাকে, সবসময় থাকে না, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না, টু বি ইনফিনিটিভ এর পরের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে লেটস সি দ্য এক্সাম্পলস। হি ওয়ান্টস সামওয়ান টু টেক ক্যামেরা, তাহলে এখানে প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হি ওয়ান্টস মূল ভার্ব, তারপরে ইনফিনিটিভ এর পরের অবজেক্ট, এখানে অ্যাক্টিভের ইনফিনিটিভের আগে একটা অবজেক্ট সামওয়ান, ইনফিনিটিভের পরের একটা অবজেক্ট ক্যামেরা। তাহলে আমি আগে পরের অবজেক্টটি নিলাম ক্যামেরা রুলস অনুযায়ী, তারপরে রুলস আছে টু বি নিলাম, ইনফিনিটিভ এর পরের যে ভার্ব, তাহলে টু এর পরে কি আছে, ভার্ব, নট অবজেক্ট, ভার্ব আছে টেক, টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। তাহলে আরেকটি এক্সাম্পল দেখি, হি ওয়ান্টস ইউ টু রাইট এ লেটার, তাহলে এখানে আমাদের নিয়ম অনুযায়ী কি আসবে, হিটাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে, হি হয়ে গেল, মূল ভার্বটা বসে গেল, ওয়ান্টস বসে গেল, ইনফিনিটিভের পরের অবজেক্ট এ লেটার বসে গেল, তারপরে টু বি বসলো, তারপরে ইনফিনিটিভের পরের ভার্ব কি টু বি রিটেন হবে। ডিয়ার স্টুডেন্টস, এখানে একটু মিস্টেক হয়েছে, টু বি রিটেন হবে, হি ওয়ান্টস এ লেটার টু বি রিটেন। ওকে, এটা জাস্ট টাইপিং মিস্টেক। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি টাইপটা করতে পারছি না, ফর দিস রিজন
I can't change this, so please I apologize for this mistake. এটা taken হবে না, এটা হবে written. Okay dear students, rule number 15 হলো জিরান কম্বিনেশন এর কিভাবে আমি প্যাসিভ ভয়েস করব, অর্থাৎ অ্যাডভাইস, প্রপোজ, রিকমেন্ড, সাজেস্ট, এরপরে যদি জিরান থাকে অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচারটা দেখি। প্রদত্ত অ্যাক্টিভের সাবজেক্ট মূল ভার্ব দ্যাট, জিরানটির পরের অবজেক্টটি শুড বি, প্রদত্ত জিরানটি ভার্বে রূপান্তরিত হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের এক্সাম্পলগুলো দেখি। হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং, তাহলে এটা কি হবে, রুলসের সাথে মিলিয়ে বসিয়ে ফেলো। হি সাজেস্টেড দ্যাট স্মোকিং শুড বি গিভেন আপ। হি ওয়ান্টেড প্লেইং ফুটবল, এটা হবে হি ওয়ান্টেড দ্যাট ফুটবল শুড বি প্লেড। এই যে এখানে রুলসে আছে শুড বি, এই যে এখানে শুড বি বসলো, এখানে শুড বি বসলো। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেন নেক্সট রুলসটা হলো আমাদের রুল নাম্বার 16, এগ্রি, বি অ্যাংশাস, অ্যারেঞ্জ, ডিটারমাইন, বি ডিটারমাইন, ডিসাইড, ডিমান্ড, ইনফিনিটিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচারটা হলো প্রদত্ত অ্যাক্টিভ এর সাবজেক্ট মূল ভার্ব দ্যাট, ইনফিনিটিভ এর পরের অবজেক্ট শুড বি, ইনফিনিটিভ এর পরের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। লেটস সি দ্য এক্সাম্পলস, লেটস চেক দ্য এক্সাম্পলস। হি ডিসাইডেড টু বাই দি হাউস, তাহলে এটা এখানে আছে ডিসাইড, তাহলে কি হবে, হি ডিসাইডেড দ্যাট the house should be bought. You agreed, এখানে আছে agreed to sell the house, এই যে এখানে আমি কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছি, agree, be anxious, arrange, determine, be determined, decide, demand। এই এরকম ধরনের যদি থাকে তবে এই ওয়ার্ডগুলো থাকলে তখন এই রুলসটা তুমি এই রুলসের ভেতরে ফেলে তুমি প্যাসিভ ভয়েস করতে পারবে। তাহলে you agreed that the house should be sold, এই যে এখানে রুলসে আছে should be, এখানে should be। ওকে, ইনফিনিটিভ, তারপরে ইনফিনিটিভের পরের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে কোনো বাইটাই কিচ্ছু নাই। ওকে ডিয়ার স্টুডেন্টস, রুলসের ভেতরে যেমন আছে ঠিক তেমন ভাবেই করবে। রুল নাম্বার 17, ওয়ান শুড যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখি স্ট্রাকচারটা। অবজেক্টের সাবজেক্ট হবে, শুড বি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে যদি আমরা এক্সাম্পলে যাই কি হয় দেখো, ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস এডুকেশন। নেক্সট এক্সাম্পল, ওয়ান শুড টেল দ্য ট্রুথ। প্রথম এক্সাম্পলে ওয়ান শুড যুক্ত অ্যাক্টিভ ভয়েস রয়েছে, আছে, দ্বিতীয় সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস ওয়ান শুড যুক্ত রয়েছে। দেখি প্রথমটার অর্থটা হলো ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস এডুকেশন, প্রত্যেকের, তাহলে এখানে এডুকেশন অবজেক্টের সাবজেক্ট, এখানে অবজেক্ট রয়েছে এডুকেশন, এডুকেশনটা সাবজেক্ট হলো, তারপরে রুলস আছে শুড বি হলো, তারপরে এখানে ভার্ব আছে টেক কেয়ার, টেক কেয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টেকেন কেয়ার, ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন কেয়ার অফ। ওকে, ওয়ান শুড টেল দ্য ট্রুথ, প্রত্যেকে সত্য কথা বলা উচিত। তাহলে এখানে কি হবে, অবজেক্টটি হবে ট্রুথ, বসে গেল শুড বি, রুলসের শুড বি, আর হলো টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড। এখানে এই হলো এতটুকুই তোমার রুলসের ভেতরে, কোনো বাইটে কিচ্ছু নাই, সুতরাং তোমার ওই ঝামেলা যাওয়ার কোনো দরকার নেই। আমাদের এই পর্যন্তই হলো ভয়েস চেঞ্জিং এর রুলস।
আশা করি তোমরা এই ভয়েস চেঞ্জিং যেগুলো আমি আজ দেখিয়েছি এবং লাস্ট ক্লাসে in my previous class I have already discussed with you about voice changing and you will I think তোমরা এই ভয়েস চেঞ্জিং গুলো এই রুলস গুলো বাসায় বসে প্র্যাকটিস করবে এরপরে এক্সারসাইজ বোর্ডের যে কোশ্চেনগুলো আছে বোর্ডের কোশ্চেনগুলো নিয়ে বসবে এবং সেগুলো নিয়ে তোমরা একটু এক্সারসাইজ করবে প্র্যাকটিস করবে তাহলে ভয়েস চেঞ্জিং নিয়ে তুমি 100-এ 100 হয়ে যাবে আর কোনো টেনশন থাকবে না ওকে ডিয়ার স্টুডেন্টস for today for this session তোমরা ভালো থেকো সকলে ওকে গুড বাই